আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি। ওয়ান শট কেমিস্ট্রি আজকে প্রথম পত্রের আরেকটা অধ্যায়, থার্ড চ্যাপ্টার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা আমরা পুরাপুরি শেষ করে ফেলবো এমসিকিউর জন্য যা যা লাগে, এবং প্রায় 117টা এমসিকিউ প্র্যাকটিস করবো। এবং এই 117টা এমসিকিউ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি 4টা থেকে 6টা এমসিকিউ কমন পাবাই। সো দেরি না করে খাতা কলম নিয়ে বসে যাও, নোট ডাউন করো ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, এবং পুরো ক্লাসটা করলে ইনশাল্লাহ আর কিছু তোমার পড়া লাগবে না। প্রথম প্রশ্ন দেখো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের পর্যায় সারণীতে কপারের অবস্থান কোন শ্রেণীতে? কি বলছে? পর্যায় সারণীতে কপারের অবস্থান। সো কোন একটা মৌলের অবস্থান নির্ণয়ের জন্য আমাদের কি করা লাগে? ইলেকট্রন বিন্যাস করা লাগে। আর্গন 4s1 3d কত 10। সো এটাই তো কপার, তাই তো? এখন দেখো আমাদের পর্যায় কত? পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, পর্যায়টা হচ্ছে এখানে 4। আর হচ্ছে আমাদের গ্রুপ বা শ্রেণী, গ্রুপ হচ্ছে তুমি যখন ডি ব্লকের জন্য কাউন্ট করবা এস আর ডি এর টোটাল ইলেকট্রন সংখ্যা, ডি ব্লকের জন্য এস আর ডি এর টোটাল ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 11। যদি পি ব্লকের জন্য হয় তাহলে কি হবে? এস আর পি এর টোটাল ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হবে পি ব্লকের ক্ষেত্রে। এস ব্লকের ক্ষেত্রে কি হবে? এস ব্লকের ক্ষেত্রে যা ইলেকট্রন সংখ্যা আছে সেটাই গ্রুপ সংখ্যা, মানে এস অরবিটালে। সো এখন দেখো এটার শ্রেণী কত? 11। সামনে আরও প্র্যাকটিস করবো আমরা। পরেরটা দেখি, P4O10 একটি অম্লীয় অক্সাইড। নাইস, কোনো সমস্যা নাই। এর কেন্দ্রীয় মৌলের পর্যায় সারণীতে অবস্থান কোনটা? কেন্দ্রীয় মৌল কোনটা? ফসফরাস। সো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো। ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p কত 3। তো এখন দেখো পর্যায় কত? 3, কারণ সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 3। সো আমরা বলতে পারি পর্যায় 3। আর গ্রুপ কত? দেখো আমি একটু আগেই বলছিলাম এস আর পিতে যত ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ, অর্থাৎ গ্রুপ কত? 15। তাহলে দেখো তৃতীয় পর্যায়ের 15 নং গ্রুপ, অ্যান্সার কি? বি নাম্বারটা। ওকে, আমরা এখন পরের প্রশ্নে যাই। পি ব্লক মৌলের সংখ্যা কয়টি? আমরা জানি 36টি। এই 14টা কয়টা? এস ব্লক, ডি ব্লক 41টা, আর এফ ব্লক কত? 27টা। সো এইগুলো একটু চট করে রিভাইজ দিয়ে নাও। ক্লোরিন কোন ব্লকের মৌল? তো অলওয়েজ আমরা জানি ক্লোরিন পি ব্লকের মৌল, আর দেখবা হচ্ছে 3s2 3p5, সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যাচ্ছে। পরের প্রশ্নটা দেখি, পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? আমরা জানি পি ব্লকে অধাতুর সংখ্যা বেশি। বুঝতে পারছেন স্যার? পি ব্লকে অধাতুর সংখ্যা বেশি। এগুলো মুখস্থ বিদ্যা টাইপ প্রশ্ন। এফ ব্লক মৌলগুলোকে কি বলা হয়? এফ ব্লককে বলা হয় আন্ত অবস্থান্তর মৌল, আর ডি ব্লককে বলা হয় অবস্থান্তর ধাতু। বুঝতে পারছো? বা অবস্থান্তর মৌল। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, আন্ত অবস্থান্তর মৌল কাদের বলা হয়? এফ ব্লককে বলা হয়। পরের প্রশ্নটা যদি যাই, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাস তো পি ব্লক মৌল, বাট হিলিয়াম যে আছে, যে এখানে হিলিয়ামটা হচ্ছে এস ব্লক মৌল। ঠিক আছে? এস ব্লক মৌল কয়টা? 14টা না? তো তুমি যদি গ্রুপ 1 আর 2 হিসাব করো দেখবা 13টা মৌল পাচ্ছ, সাথে যদি হিলিয়াম আসে 14 নাম্বারটা পুরোপুরি হবে। পরের প্রশ্নটায় যদি যাই, পর্যায় সারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? পর্যায় সারণীতে এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? সো পর্যায় সারণীতে এফ ব্লক হচ্ছে 27টি। বুঝতে পারছো? পরেরটা দেখো, নিচের কোনটি মৃত ক্ষার মৌল? দেখো গ্রুপ 1কে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু। ঠিক আছে, গ্রুপ 1কে আমরা বলি ক্ষার ধাতু, আর গ্রুপ 2কে আমরা কি বলি? মৃত ক্ষার ধাতু, তাই না? মৃত ক্ষার ধাতু। এখন দেখো গ্রুপ 2 এর মৌলগুলো দেখো, বিরিয়ানি, মোগলাই, আমরা পড়ছিলাম না? বিরিয়ানি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কাবাব, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। সো এরকম কিছু আছে দেখো তো। ক্যালসিয়াম হচ্ছে মৃত ক্ষার ধাতু। আর গ্রুপ 1কে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, গ্রুপ 1কে বলা হয় ক্ষার ধাতু। পরেরটা যদি দেখো, চ্যালকোজেন গ্রুপ 16, ঠিক আছে, ওএসএসসিতে পড়ে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলিনিয়াম, এটাকে কি বলা হয়? চ্যালকোজেন বলা হয়। কি বলা হয় ভাইয়া? চ্যালকোজেন। পরের প্রশ্ন, পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলসমূহকে মুদ্রা ধাতু? দেখো গ্রুপ 11 মৌলগুলোকে, যে কপার, সিলভার, গোল্ড, এরা কি? মুদ্রা ধাতু। সো গ্রুপ 11 মৌলগুলোকে আমরা কি বলি? মুদ্রা ধাতু বলি, কপার, সিলভার, গোল্ড।
পরেরটা দেখি, নিচের কোনটি অভিজাত গ্যাস? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসগুলোকে অভিজাত গ্যাস বলা হয়। দেখো এখানে একটা নিষ্ক্রিয় গ্যাস আছে জেনন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো নিষ্ক্রিয় গ্যাসগুলোকে কি বলা হয় ভাইয়া? অভিজাত গ্যাস বলা হয়। পরের প্রশ্নে যদি যাই, কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে? সো কর্ণ সম্পর্ক তুমি কিভাবে হিসাব করবা? প্রথম মৌলের সাথে 9 যোগ করলে যদি পরের মৌলের পারমাণবিক সংখ্যা পাও তাহলে কর্ণ সম্পর্ক। দেখো ম্যাগনেসিয়াম কত? 12, 12-এর সাথে কত 9 যোগ করো, কে আছে? নাই। তারপর দেখো বোরন কত? 5, 5-এর সাথে 9 যোগ করলে কত হয়? 14, 14 কার? সিলিকন। সো এইটা কি কর্ণ সম্পর্ক আছে, মানে তুমি 9 যোগ করে যদি পরেরটা পাও, বাকিগুলা দেখো মিলাইয়ে দেখো তুমি কিন্তু পাবা না। বুঝা গেছে? বাকিগুলা মিলাইলে তুমি পাবা না। সো তারপরে আসো, কোন মৌলজোড়া পর্যায় সারণীর একই পর্যায়ে ভুক্ত? একই পর্যায়ে কারা আছে দেখো তো? পর্যায়ে একই, এই দেখো ম্যাঙ্গানিজ আয়রন, বুঝাই যাচ্ছে না? আমরা যদি হচ্ছে পর্যায়ে 4 দেখি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, আয়রন, তারপরে কোবাল্ট, নিকেল, একই পর্যায়ে আছে। কিন্তু বাকিগুলো একটু চেক করো তুমি, বাকিগুলো কিন্তু একই পর্যায়ে না, একটু মাথা খাটাইতে হবে কিছু জিনিসে। কোনটি রঙিন যৌগ? আমরা জানি যে ডি ব্লক মৌলগুলা কি করে? ডি ব্লক মৌলগুলা মধ্যে যারা অবস্থান্তর মৌল তারা রঙিন যৌগ গঠন করে। আবার আমরা এটাও পড়ছি সকল ডি ব্লক মৌলে অবস্থান্তর মৌল নয়। সো একটা জিনিস মাথায় রাখবে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম এরা, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 3+, টাইটেনিয়াম 4+, সরি স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক রাখো, টাইটেনিয়াম 4+ আপাতত মাথায় না ঢুকাও, জিঙ্ক 2+, এরা কখনোই অবস্থান্তর মৌল নয়। তারপর টাইটেনিয়াম 4+ অবস্থান্তর মৌল নয়, বা 3+ অবস্থান্তর মৌল। এখন দেখো, যে অবস্থান্তর মৌল নয় সে কি অবস্থান্তর মৌলের ধর্ম বা বৈশিষ্ট্য প্রদর্শন করবে? ও কি রঙিন যৌগ হবে? কখনোই না। সো পরীক্ষার খাতায় তুমি যখন স্ক্যান্ডিয়াম জিঙ্ক দিবে আগেই বাদ, স্ক্যান্ডিয়াম বাদ। এখন আসো, ম্যাগনেসিয়াম তো হবেই না, কারণ এটা তো ডি ব্লক মৌল নয়। কপার আর কোবাল্ট, এখন দেখো মনে রাখবা কপার 2+, ঠিক আছে, কপার প্লাস আর কপার 2+, দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। সো এই যে CO2 Cl2 কপার, এটা অবস্থান্তর মৌল হবে না। জাস্ট কোবাল্ট, কোবাল্ট কি করবে? রঙিন যৌগ গঠন করবে। ওকে, সামনে যাই আমরা। রঙিন যৌগ কোনটি? দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম আগেই বাদ, জিঙ্ক তো বাদ, ঠিক আছে, টাইটেনিয়াম 4+ কিন্তু এখানে, হ্যাঁ, টাইটেনিয়াম কেন আগে বাদ দিচ্ছি? টাইটেনিয়াম 4+। সো ম্যাঙ্গানিজ অক্সাইড MnO2, ও কি রঙিন যৌগ গঠন করবে? কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল দেখো, স্ক্যান্ডিয়াম হবে না, জিঙ্ক হবে না, পটাশিয়াম হবে না, উত্তর কি? কপার। কপার কি অবস্থান্তর মৌল। ঠিক আছে, মাথায় ঢুকতেছে ব্যাপারগুলো? স্ক্যান্ডিয়াম জিঙ্করে তুমি আগেই বাদ দিয়ে দিবা। কোনটি ফেরোম্যাগনেটিক মৌল? ফেরোম্যাগনেটিক মৌল কোনটা? দেখো আয়রন, কোবাল্ট, নিকেল, পড়ো, আয়রন, কোবাল্ট, নিকেল, এদেরকে কি বলা হয়? ফেরোম্যাগনেটিক বলা হয়। আয়রন, কোবাল্ট, নিকেল আছে, এই দেখো কোবাল্ট আছে। সো আয়রন, কোবাল্ট, নিকেল ফেরোম্যাগনেটিক, অলওয়েজ মাথায় রাখবা, আয়রন, কোবাল্ট, নিকেল এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক। পরেরটায় যদি যাও, নিচের কোন আয়নটি জলীয় দ্রবণ বর্ণহীন? দেখো স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক যদি পাও, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক যদি পাও বর্ণহীন দিয়ে দেবে, কারণ কি এরা অবস্থান্তর মৌল নয়। সো অ্যান্সার কি? জিঙ্ক 2+। একটা চুটকি মনে রাখলে সব মাথায় ঢুকে যাবে, বুঝছেন স্যার? তারপর দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা ডাইমারে মুক্তজোড় ইলেকট্রন কয়টা? এটা অনেকে ভুল করে। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, হ্যাঁ, এটা ডাইমারটা আঁকতেছি। সো এটা কি হয়? এইখানে এক জোড়া ইলেকট্রন তোমার হচ্ছে ইয়াতে যায়, আর এইখানে এক জোড়া ইলেকট্রন একটা ব্রিজ তৈরি করে, এটাই তো ডাইমার। এখন দেখো মুক্ত জোড়া ইলেকট্রন হিসাব করি, ক্লোরিনের 2টা চলে গেছে, তাই না? এক জোড়া চলে গেছে। এখন ক্লোরিনের কয়টা আছে? এইখানে কয়টা আছে? 2, 2, 4টা। এই ক্লোরিনের কয়টা আছে? একটু স্যার চিন্তা করেন। এই ক্লোরিনের 6টাই আছে। এই ক্লোরিনের কয়টা আছে? 6টা, মানে 3টা মুক্তজোড় ইলেকট্রন। ওকে, তো এইখানে কত হলো? 6, 2, 8। ঠিক সেমভাবে এই জায়গাতেও কয়টা হবে স্যার বলেন তো? 6, 2, 8টা না? দেখেন স্যার, 1, 2, 3, 6টা। এই যে এইখানে 1, 2, 3, 6টা। এখানে 1, 2, 3, সরি এখানে 3টা হবে না, 2টা হবে। সো দেখো এই পাশে 8টা, ওই পাশে 8টা, টোটাল কয়টা? 16টা। বুঝতে পারছেন স্যার? দেখো এই যে ভুলটা করে পোলাপাইনটা, এই যে এইখানে দেখো, এইখানে কয়টা? 2টা মুক্তজোড় ইলেকট্রন, এইখানে 3টা, এইখানে 3টা, এইখানে 2টা, এইখানে 3টা, এইখানে 3টা। তো এই পাশে 8টা হলে ওই পাশেও 8টা হবে। বুঝতে পারছো? টোটাল কয়টা? 16টা মুক্তজোড় ইলেকট্রন।
পরের প্রশ্ন যদি যাই, কোন কক্ষ তাপমাত্রায় কোনটা তরল? আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ভিতরে ব্রোমিনটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল। বুঝা গেছে? ওকে, ব্রোমিনটা হচ্ছে কক্ষ তাপমাত্রায় তরল। পরেরটা দেখো, M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত? ঠিক আছে, M3+ যদি 23টা ইলেকট্রন থাকে, দেখো M3+ মিন্স কি, ধরো এইখানে যতগুলো ইলেকট্রন, এখন কয়টা আছে? 23টা, মানে 3টা ইলেকট্রন সরানোর পরে 23টা ইলেকট্রন আছে। বুঝে গেছে? আবারও ভালোভাবে বুঝো, M3+ মানে কি, এখান থেকে 3টা ইলেকট্রন সরানো হয়েছে, তো তোমার থেকে 3টা ইলেকট্রন নেওয়ার পরে তোমার কাছে 23টা ইলেকট্রন আছে। তো তোমার কাছে আগে কয়টা ছিল? 26টা, কারণ কি 3টা নিছে, অ্যান্সার কি 26। বুঝে গেছে স্যার? পরের প্রশ্নটা দেখি, ল্যান্থেনিয়ামের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কোনটি? ল্যান্থেনিয়াম, সো এটা সবাই মনে রাখবা 5d1 6s2, কারণ ল্যান্থেনিয়াম ডি ব্লক মৌল। বুঝে গেছে? সর্বশেষ ইলেকট্রনটা কি 5d1 6s2। তারপর দেখো, কোনটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ এর নাই? অ্যালুমিনিয়াম 3+ মানে কি 10টা ইলেকট্রন থাকবে, তাই না? সো এখন দেখো, এই যে ফ্লোরিন মাইনাস, স্যার দেখছেন ফ্লোরিন মাইনাস, এখানেও 10টা ইলেকট্রন আছে। অক্সিজেনে কি 10টা আছে? না। ক্লোরিন মাইনাসে কি 10টা আছে? না। ম্যাগনেসিয়াম প্লাসে কি 10টা আছে? না। ম্যাগনেসিয়াম প্লাস তো 11টা ইলেকট্রন। ঠিক আছে, সো অ্যান্সার কি বি নাম্বারটা, ফ্লোরিন মাইনাস। বহিস্থ ইলেকট্রনীয় কাঠামো NS1 বিশিষ্ট মৌল পানির সাথে যুক্ত হলে কোনটি তৈরি করে? দেখো তো, NS1 সবচেয়ে বাইরের অংশ, মানে খাট ধাতু, তাই না? 1 নাম্বার গ্রুপ 1, NS1 মানে কি গ্রুপ 1। গ্রুপ 1কে কি বলা হয় ভাই? খাট ধাতু বলা হয় না? উত্তর কি হবে? খাট ধাতু। গ্রুপ 2 হইলে কি হইতো? মৃৎ খাট ধাতু। তারপরে দেখেন কোনগুলো অপধাতু। অপধাতু, সো আমরা জানি, এই দেখো, জার্মেনিয়াম, বিসমাথ, সিলিকন, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর কি টেলুরিয়াম, তারপরে বোরন, এই হচ্ছে অপধাতু। তো এই যে বিসমাথটা নাও থাকতে পারে, ঠিক আছে, কিছু কিছু বইয়ে। জি শিগগির আসেন, সাবধানে টুলে বসেন। জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন, এরা কি অপধাতু। তো এখন দেখো, এই যে ক নাম্বার অপশনটা, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তিনটাই আছে কিন্তু, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, তিনটাই আছে। সো 1 নাম্বারটাই হচ্ছে অপধাতু। অপধাতু কয়টা আছে? 6টা আছে। পরেরটা দেখো, কোনটি শুষ্ক কারক হিসেবে কাজ করে? মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা, P2O5, P2O5 শুষ্ক কারক হিসেবে কাজ করে, P2O5 শুষ্ক কারক হিসেবে কাজ করে। তারপর দেখো, ক্যালসিয়াম নাইট্রেট পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে। আর কি হবে? এই নাইট্রোজেনটা কই যাবে? নাইট্রোজেনটা অ্যামোনিয়া তৈরি করবে, বুঝছো? অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে, এটা অলওয়েজ মাথায় রাখবে। অ্যান্সার কি ডি নাম্বারটা, অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। পরেরটা যদি দেখি, নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? একটু আগে পড়াইছিলাম, আয়রন, কোবাল্ট, নিকেল, তাই না? আয়রন, কোবাল্ট, নিকেল, ও এরা কি ফেরোম্যাগনেটিক, সরি। এখন প্যারাম্যাগনেটিক, দেখো জিঙ্ক হবে না, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হবে না, ক্যালসিয়াম হবে না। কারণ কি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তো ডি ব্লক নাই, ঠিক আছে। জিঙ্ক তো মনে করো অবস্থান্তর মৌল না, ডি ব্লক হইলেও, বাট শুধু কে আছে অবস্থান্তর মৌল? কপার। অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য হচ্ছে চৌম্বক ধর্ম প্রদর্শন করা। পরেরটা যদি দেখি, বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক? মানে কার বিজোড় ইলেকট্রন সংখ্যা বেশি? এখন দেখো স্যার, এইখানে আগে মৌলগুলা দেখো, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্রোমিয়াম, এটাকেই ঘুরে টুরে দিচ্ছে। তো তুমি যদি একটা একটা করে চেক করতে চাও, তাহলে কিন্তু তোমার ঝামেলা। তুমি আগে করে ফেলো ম্যাঙ্গানিজ 2+, তাই না? সো এইভাবে করে ফেলো, আর্গন 3d4s। ম্যাঙ্গানিজ কত ভাইয়া বলো তো? ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ 25 না? তো 3d5, 4s 0, তাই না? তো এটা 5টা বিজোড় ইলেকট্রন, বুঝাই যাচ্ছে, কারণ ডি অরবিটাল সবগুলো সিঙ্গেল আকারে ঢুকবে। আয়রন 2+, আয়রন 2+, আমরা কি জানি 26, তাই না? আর্গন 3d6, 4s 0, তাই না? তো এইখানে কয়টা আছে? 4টা। তারপরে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম কত? 24, তাই না? আর্গন 3d4s, তো কয়টা যাবে? 3টা যাবে। 4s 0, 3d কত হবে? 4 হবে, কারণ 4s1 3d5 ছিল, ও 3d3 হবে আই থিঙ্ক, 2টা যাবে, তো 3d3 হবে। তো এইখানে বিজোড় ইলেকট্রন কয়টা এখন? 3টা। তাহলে দেখো 5 4 3, ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি। দেখো কই আছে ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, তারপর ক্রোমিয়াম, অর্থাৎ ক নাম্বার অপশনটাই সঠিক। বাট তুমি যদি ঘুরপাক খাইতে থাকতা, তাহলে এই প্রশ্নটা তোমার ভুল হয়ে যাবে। অনেক সহজ সহজ প্রশ্ন আমরা ভুল করে আসি পরীক্ষার হলে, সো এইগুলো ভুল করা যাবে না। পরেরটা যদি দেখি, এফ ব্লক মৌল কোনটা? বলেন তো স্যার। এফ ব্লক মৌল, মনে রাখবেন, এই যে ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এই তিনটা হচ্ছে ডি ব্লক মৌল। এই তিনটা কি ডি ব্লক মৌল? তাইলে সিরিয়াম এটা কি এফ ব্লক মৌল। আমাদের পরবর্তী এমসিকিউটায় আসি।
ফ্লোরাইড, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, এর ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? মনে রাখবা যত প্লাস চার্জ বাড়বে, সবার কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু, হ্যাঁ একটা জিনিস খেয়াল করো, সবার ইলেকট্রন 10টা করে আছে, সবারই 10টা করে ইলেকট্রন আছে। সো যত প্লাস চার্জ বাড়বে তার ব্যাসার্ধ ততটা কমবে, আর মাইনাস চার্জ বাড়লে ব্যাসার্ধ বেশি। তো যার মাইনাস চার্জ, ফ্লোরাইডের ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তারপরে যদি আসি নিয়ন, তারপরে সোডিয়াম প্লাস, সবচেয়ে ব্যাসার্ধ কম কোনটা? ম্যাগনেসিয়াম 2+। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, প্লাস চার্জ যত বাড়বে ব্যাসার্ধ তত কমবে, মাইনাস চার্জ যত বাড়বে একই ইলেকট্রন সংখ্যা হলে ব্যাসার্ধ তত বেশি হবে। তো এই দেখো, এই যে বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে যদি যাই, আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? দেখো আমাদের সোডিয়াম কি সোডিয়াম প্লাস থেকে বেশি হবে? অবশ্যই এটা সঠিক। বাকিগুলো দেখো, এই 3+, ম্যাগনেসিয়াম 2+, এদের কিন্তু হবে না। কারণ কি? দেখা অ্যালুমিনিয়াম 3+, এটার ব্যাসার্ধ ম্যাগনেসিয়াম 2+ থেকে কম হবে। কারণ কি? প্লাস চার্জ বাড়তেছে, ইলেকট্রন কিন্তু সেম। বাকিগুলো দেখো, অক্সিজেন 2-, এটা বেশি হবে অক্সিজেন থেকে। ফ্লোরাইড মাইনাসটাও কি হবে? ফ্লোরিন থেকে বেশি হবে। সো অ্যান্সার কি? ক নাম্বারটা। কোন আয়নটির আকারে বড়? দেখো সবগুলা সেম সংখ্যক ইলেকট্রন আছে, সো যার মাইনাস চার্জ বেশি তার আকার সবচেয়ে বেশি, N3-। দুটি মৌল এ এবং বি, এদের পারমাণবিক ব্যাসার্ধ RA ও RB, ঠিক আছে? তো সমযোজী বন্ধন দূরত্ব কত? দেখো ব্যাপারটা বুঝো, সমযোজী বন্ধন দূরত্বের ক্ষেত্রে একটু সম্পর্কটা যদি দেখাই, এই যদি দুইটা মৌল হয়, খেয়াল করো, এইটার ব্যাসার্ধ RA আর এইটার ব্যাসার্ধ হচ্ছে ধরলাম RB। তো দেখো, আর সমযোজী বন্ধন দূরত্বটা কি? দুইটার নিউক্লিয়াসের দূরত্বটা, অর্থাৎ DB। তাহলে দেখো DAB যদি ধরি, এই DABটা একটু খেয়াল করো, RA আর RBর যোগফলের থেকে কি কম হবে না? বুঝাই তো যাচ্ছে। RB আর RA এই দুইটা একটা জায়গায় তো ওভারল্যাপ করতেছে, বুঝতে পারছো? তো RA আর RB বেশি হবে এদের যোগফল, অর্থাৎ ব্যাসার্ধের যোগফল এই যে সমযোজী বন্ধন দূরত্ব থেকে বেশি হবে। সো অ্যান্সার কি? সি নাম্বারটা। পরেরটায় যাই, নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটা? সো আমরা দুইটা ব্যতিক্রম জানি, পড়ছিলাম কিনা দেখছো অনেকবার আসছে, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, এটা আবার জানি। আবার দুইটাই কিন্তু এই যে এই চারটা মৌল কিন্তু একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়? আয়নীকরণ বিভব, আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পটেনশিয়াল কি হয়? বাড়ে। আর উপর থেকে নিচে গেলে কমে, এটা তো আমরা সবাই জানি। সো এখন কি হবে? অ্যান্সারটা বি নাম্বার হবে, কারণ নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, ঠিক আছে? সো এইটা হচ্ছে সঠিক ক্রম। পরেরটা দেখো, কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে? দেখো যার প্লাস চার্জ বেশি, বোঝা গেছে, যার প্লাস চার্জ বেশি সেটা থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তির প্রয়োজন হবে, যেহেতু সবগুলো ইলেকট্রন সংখ্যা সমান। দেখো এখানে 10টা ইলেকট্রন আছে, প্রোটন আছে কয়টা? 13টা প্রোটন আছে, এই কারণে আয়নীকরণ বিভবটা বেশি হয়ে যাবে, কারণ 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে একদম তীব্রভাবে আকর্ষণ করে রাখবে। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? দেখো বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম, তাই না? উপর থেকে নিচে গেলে কি হয়? আয়নীকরণ শক্তি কমতে থাকে, তাইলে বেরিলিয়ামের সবচেয়ে বেশি হবে। পরেরটাই যদি যাই, নিচের কোন মৌলটি প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? সো আমরা দেখতেছি আয়নীকরণ শক্তি সর্বনিম্ন, সবগুলা কি একই গ্রুপে আছে, লি, না, কে, রুবি, তাই না? তো রুবিডিয়ামের সবচেয়ে কম হবে, গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি আমরা জানি কমতে থাকে। তারপর দেখো M প্লাস ডেল এইচ, M প্লাস প্লাস ই মাইনাস, এখানে মনে করো ডেল এইচ কোনটা? ডেল এইচ কোনটা? সো ডেল এইচটা কি হবে বলো তো? একটা ইলেকট্রন সরাইতে, দেখো এই পাশে যদি আসি সহজে বুঝবা, এম থেকে একটা ইলেকট্রন সরাইছি আমি, M প্লাস হয়েছে, তাই না? একটা ইলেকট্রন সরাইতে যে শক্তি সেটাকে আমরা কি বলি? আয়নীকরণ শক্তি বলি, একদম বেসিক। নিচের কোন মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান বেশি? দেখো এখানে কিন্তু এতক্ষণ আমরা যেটা দেখছি প্রথম আয়নীকরণ শক্তি, এখন কি আসছে? দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দেখো আমরা আগে প্রথম আয়নীকরণ শক্তির অর্ডার অনুযায়ী সাজাই। দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। এখন দেখো ম্যাগনেসিয়াম প্লাস কয়টা ইলেকট্রন? 11টা। ক্যালসিয়াম প্লাস কয়টা ইলেকট্রন? 19টা, তাই না? পটাশিয়াম প্লাস কয়টা ইলেকট্রন? 18টা ইলেকট্রন আছে এখন। অ্যালুমিনিয়াম প্লাস কয়টা ইলেকট্রন আছে? 12টা ইলেকট্রন আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার এই যে পটাশিয়াম কি নিষ্ক্রিয় গ্যাসের একটা নাম্বার পেয়ে গেছে না? পটাশিয়াম কি নিষ্ক্রিয় গ্যাসের একটা নাম্বার পেয়ে গেছে। সো এই কারণে পটাশিয়াম প্লাসের
পটাশিয়াম প্লাসের কি হবে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে। পরেরটাই যদি দেখি, দেখো একটা সুন্দর উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে আমাদের কিছু জিনিস বের করতে হবে। দেখো এইখানে কি গ্রুপ 1, গ্রুপ 2 আর গ্রুপ 17। তো গ্রুপ 1 এর পর্যায়ে 2, গ্রুপ 1 এর পর্যায়ে 1 এর মৌল কি হাইড্রোজেন, তারপর কি লিথিয়াম, তারপরে কি আছে সোডিয়াম, তারপরে লিথিয়ামের পরে কি আছে বেরিলিয়াম, তারপরে কি আছে ম্যাগনেসিয়াম। দেখো তারপরে দেখো গ্রুপ 17তে আমরা কি বলবো, গ্রুপ 17তে ফ্লোরিন, তারপরে কি আসবে ক্লোরিন। ওকে, এইগুলা হচ্ছে মৌলগুলো আমরা বাইর করে ফেলছি। এখন বলছে কিউটি অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটার গলনাঙ্ক এক্সটি, একটু ভালোভাবে বুঝো, এক্সটি মানে কি লিথিয়াম ক্লোরাইড অপেক্ষা বেশি। এখন দেখো গলনাঙ্ক, গলনাঙ্ক আমরা কিভাবে বাইর করি, ঠিক আছে, এটা হচ্ছে ফাজানের নীতিটা অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে, ফাজানের নীতি। ফাজানের নীতি মানে কি, ঠিক আছে, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, বুঝছো, পোলার আয়ন আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, অর্থাৎ দুইটাই আমি দেখতেছি আয়নিক যৌগ, এটা সমযোজী বৈশিষ্ট্য। তা আমরা জানি ক্যাটায়নের আকার যত ছোট হবে, অ্যানায়নের আকার যত বড় হবে, ঠিক আছে, তত কি হবে সমযোজী ক্যারেক্টার। এখন দেখো ক্যাটায়ন কার আকার ছোট, লিথিয়াম ক্লোরাইড, সোডিয়ামের থেকে লিথিয়ামের আকার ছোট, তো লিথিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কি হবে কম হবে। সো প্রথমটা কিন্তু সঠিক, কারণ কি ক্যাটায়নের আকার যা ছোট তার সমযোজী ক্যারেক্টার বেশি, অর্থাৎ তার গলনাঙ্ক কম। সমযোজী ক্যারেক্টার মানে কি আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক কম। এক নাম্বারটা কারেক্ট। টি এর ইলেকট্রন আসক্তি জেড অপেক্ষা বেশি। দেখো টি এর ইলেকট্রন আসক্তি জেড অপেক্ষা বেশি। হ্যাঁ আমরা জানি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন। সো অ্যান্সার 2 নাম্বারটাও সঠিক। ওয়াই অপেক্ষা আর অধিক তড়িৎ ঋণাত্মক। দেখো ওয়াই কোনটা আর কোনটা, দেখো উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয় মনে করো কমতে থাকে, তাইলে দেখো ওয়াই অপেক্ষা আর তো তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে না, কারণ তড়িৎ ঋণাত্মকতা কম হবে, বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কম হবে। সো অ্যান্সার কি 1 এবং 2 সঠিক। অ্যান্সার কি 1 এবং 2 সঠিক। পরেরটাই যদি যাই, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, তাই না? তো আমরা যদি একটু সাজাই, নাইট্রোজেন, তারপরে কি আসে অক্সিজেন, তারপরে নাইট্রোজেনের নিচে কি আছে ফসফরাস, তার পাশে কি আছে সালফার। আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হবে বাড়বে, নাইট্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি, বাট উপর থেকে নিচে গেলে কি হয় কমতেছে, তাই না? তো সবচেয়ে কম কার, দেখো নাইট্রোজেন অক্সিজেন থেকে ফসফরাসের কম, বাট ফসফরাস থেকে সালফারের একটু বেশি, কিন্তু বাম থেকে ডানে গেলে আবার বাড়বে। তো সবচেয়ে কম কিন্তু এই যে ফসফরাস, বুঝে গেছে, এইভাবে তুমি বের করে ফেলতে পারবে। অ্যান্সার কি বি নাম্বারটা। পরের অংশটা যদি দেখি, কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, আমরা দেখছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে ক্লোরিন। দেখো এই যে অর্ডারটা আমরা জানি না, ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে কি আয়োডিন, বুঝা গেছে। তারপরে দেখো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কোনটি, অর্থাৎ যার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। এখন কোনটা হবে দেখো তো, দেখো একই আমরা জানি না গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কি হয় মনে করো কমতে থাকে, বা তড়িৎ ঋণাত্মকতা কমে, বা আয়নীকরণ শক্তি, তিনটাই কমে। গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে কি হয় কমে। তো দেখো সবচেয়ে উপরের গ্রুপকে মানে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। অ্যান্সার কি ডি নাম্বারটা, অর্থাৎ 2s2 2p5 এর তড়িৎ ঋণাত্মকতা কি হবে সবচেয়ে বেশি হবে। পরেরটা যদি দেখি, নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, দেখো একই গ্রুপে উপর থেকে নিচে যাচ্ছে, তো লি না কে রুবি ছেঁচে ফেলেছে, এই যে এ নাম্বারটাই তো রাইট। বাকিগুলাতে দেখো একটু চেক করে, অর্ডার কিন্তু ঠিক নাই, তুমি একটু ভিডিওটা পজ করে দেখো, বাকিগুলার অর্ডার ঠিক নাই। সো পরের প্রশ্নটাই যাই, কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক, এটা কিন্তু ইলেকট্রন আসক্তি বলে নাই, ঠিক আছে। আমরা পড়ছি না ফ্লোরিন, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এর ভ্যালু কত 4, ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। পরেরটাই যদি যাই, নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, তো আমরা একটু যদি সাজায় ফেলি, দেখো হিলিয়াম, তাই না, হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, এটা তো সবচেয়ে কমই হবে। তারপর দেখো কার্বন, তারপরে নাইট্রোজেন আছে একটা গ্যাপ, অক্সিজেন, তারপরে ফ্লোরিন, এই তো, তবে এর নিচে নিয়ন আছে। মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা কি 0, তড়িৎ ঋণাত্মকতা 0, নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, বুঝছো। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি কি 0, নিষ্ক্রিয় গ্যাসের কোনো ইলেকট্রন আসক্তিও নাই, ইলেকট্রন আসক্তিও কি 0 হবে।
পরেরটা যদি যাই, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? আমরা সবাই জানি 801 ডিগ্রি সেলসিয়াস, আজীবন মনে রাখবা। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস। হীরকের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? হীরক দেখি তোমরা উত্তর দাও। হীরকের গলনাঙ্ক 3600 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা একটু মাথায় রাখবা, 3600। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকের মৌলসমূহে ধাতব ধর্মে কোন ধরনের পরিবর্তন ঘটে? দেখো, বাম থেকে ডানে গেলে কি হয়? ধাতব ধর্মটা হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। মনে রাখবা, বাম থেকে ডানে গেলে কি হয়? ধাতব ধর্মটা হ্রাস পাইতে থাকে, অধাতব ধর্মটা বাড়তে থাকে। কোনটি? অম্লধর্মী অক্সাইড। মনে রাখবা, অধাতুর অক্সাইড গুলা অম্লীয় অক্সাইড, যেমন কার্বন ডাইঅক্সাইড। অধাতু কি? কার্বন। বাকিগুলো দেখো এখানে কিন্তু ধাতু। সো অধাতুর অক্সাইড অম্লীয় অক্সাইড। কোন অক্সাইডটি ক্ষারধর্মী? একটু বুঝছো, ক্ষারধর্মী। দেখো এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা আছে, এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2, এটা কি মৃৎক্ষার ধাতু না? সো ক্ষারধর্মী। পরেরটা দেখি, কোনটি উভধর্মী? মনে রাখবা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড, এই অক্সাইডগুলো উভধর্মী অক্সাইড। তো অ্যালুমিনা যেটা আছে এটা কি? উভধর্মী অক্সাইড। অলওয়েজ মাথায় রাখবা। তারপর দেখো, এখানে আরেকটা জিনিস মাথায় রাখো, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড আর বেরিয়াম। ঠিক আছে, বেরিলিয়াম। এই অক্সাইডগুলো কি? বেরিলিয়ামের অক্সাইডগুলো, এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। তো দেখো কোনটি উভধর্মী অক্সাইড? এই যে দেখো অনেকবার আসছে, বেরিলিয়াম অক্সাইড। ঠিক আছে, বেরিলিয়াম অক্সাইডটি কি? উভধর্মী অক্সাইড। কোনটি প্রশম অক্সাইড? মনে রাখবা, প্রশম অক্সাইড, এই দেখো অধাতুর অক্সাইড বাট অক্সিজেনটা সিঙ্গেল থাকবে। অধাতুর অক্সাইড বাট অক্সিজেন সিঙ্গেল, এটা হলো টেকনিক। অক্সিজেন সিঙ্গেল। দেখো NO, তারপর CO, পানি, সবগুলাতে কি অক্সিজেনটা সিঙ্গেল আছে না? সো অধাতুর অক্সাইড বাট অক্সিজেনটা সিঙ্গেল থাকবে, দ্যাট মিন্স কি? প্রশম অক্সাইড, NO যেটা। তারপর দেখো, অষ্টক অসম্পূর্ণ যৌগ কোনটা? তোমরা যারা জৈব যৌগের ক্লাস করছো, আমি বলছি যাদের অষ্টক সংকোচন হয় তারা অষ্টক, বা তারা কি লুইস অ্যাসিড। যেমন এই যে বোরন ট্রাইফ্লোরাইড, এদের কি? বোরন ট্রাইফ্লোরাইড, তারপর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপরে সালফার ট্রাইঅক্সাইড, তারপরে হচ্ছে PH3 লাগবে না, PH3 না। তো এই তিনটা মনে রাখো। তো বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড, এরা কি? অষ্টক সংকোচন হয় এদের। অষ্টকটা মানে পুরোপুরি পূর্ণ থাকে না, অর্থাৎ 8টা ইলেকট্রন পূর্ণ হয় না। যেমন বোরনে যদি দেখো, সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন আছে, বুঝা গেছে? যৌগ গঠন করার পরেও 8টা ইলেকট্রন, অষ্টক যে পূর্ণ করার, এটা হয় না। কোন যৌগে আয়নিক, সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান? অর্থাৎ 3 ধরনের বন্ধন বিদ্যমান। সো এটা হচ্ছে KBF4। এটি যদি দেখো, বোরন ট্রাইফ্লোরাইড, এইখানে কি? সমযোজী বন্ধন, তাই না? এখন ধরো একটা ফ্লোরাইড আয়ন, এটা তো অষ্টক সংকোচন হয়েছে, ওর সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে, তাহলে কি হয়ে গেল? BF4 মাইনাস। তাহলে আমি কি পেলাম? সমযোজী পাইলাম, সন্নিবেশ সমযোজী পাইলাম। তারপরে দেখো একটা পটাশিয়াম প্লাস আর BF4 মাইনাস, এটা কি? আয়নিক বন্ধনে যুক্ত হয়েছে, KBF4। বুঝতে পারছেন স্যার? সো এই কারণে KBF4, এই যে যৌগটা, আয়নিক, সমযোজী, সন্নিবেশ, 3 ধরনেরই বন্ধন আছে। ফসফোনিয়াম ক্লোরাইড, PH4Cl, এটাও কি? 3 ধরনের, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। কিভাবে হইলো দেখো, ফসফিন, ঠিক আছে, ফসফিন, এটাই কি আছে? লোন পেয়ার আছে। ও কি করছে? PH3 একটা H কে সে কি করছে? সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে। তাহলে কি হয়েছে? PH4 প্লাস। আর একটা ক্লোরাইডের সাথে কি করছে? আয়নিক বন্ধনে যুক্ত হয়েছে। সো এটাই 3 ধরনের বন্ধনই আছে। অ্যান্সার কি? ডি নাম্বারটা। দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে দিছে উদ্দীপক সহকারে, আমরা একটু দেখি। গ্রুপ 1 এর প্রথম মৌল, এটা কি হবে? হাইড্রোজেন। তাহলে গ্রুপ 2 এর, পর্যায় 2 এর 15তম মৌল, 15 নাম্বার গ্রুপ। 15 নাম্বার গ্রুপ কি? আমরা কি জানি? 15 নাম্বার গ্রুপ, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। তো এটা কি হবে? নাইট্রোজেন হবে। ওকে, তারপরে আমি পর্যায় 3, 17, তাই না? 17 গ্রুপ কি? ফ্লোরিন, তারপরে কি আছে? ক্লোরিন। এটা কি হবে? ক্লোরিন। এখন দেখো YX4, দেখো নাইট্রোজেন, X কয়টা? 4টা, হাইড্রোজেন 4টা, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা কি ধরনের বন্ধন? 3টা বন্ধনই আছে। কি কি? আয়নিক, সমযোজী, সন্নিবেশ। দেখো সমযোজী বন্ধন অ্যামোনিয়া কি করছে? H প্লাসের সাথে কি করছে? অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে। এই অ্যামোনিয়াম আয়ন কি করছে? ক্লোরাইডের সাথে গেছে, তাই না? আয়নিক বন্ধন, বুঝে গেছে? সো এটা 3 ধরনের বন্ধনই আছে, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। তারপর দেখো কপার সালফেট 5 অনু পানি।
তো যখন পানির অণু যুক্ত থাকবে, বুঝতে পারছো, এই যে কপার সালফেট, এখানে তো 3টা বন্ধন আছে, আয়নিক, সমযোজী, সন্নিবেশ। যখন পানির অণু থাকবে তখন বুঝে যাবে 4 ধরনের বন্ধন, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনও থাকবে। অ্যান্সার কি? সি নাম্বারটা, 4 ধরনের বন্ধন। তারপর দেখো নাইট্রোজেন অণুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? নাইট্রোজেন দেখো, এটা কি পিওর সমযোজী বন্ধন, বিশুদ্ধ সমযোজী বন্ধন, বা আমরা বলতে পারি অপোলার সমযোজী বন্ধন, কোনো পোল নাই বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। নিচের কোন বন্ধনটি সবচেয়ে শক্তিশালী বন্ধন? আমরা জানি সিগমা বন্ধন সবচেয়ে বেশি শক্তিশালী, পাই বন্ধন দুর্বল, হাইড্রোজেন বন্ধন আরও দুর্বল। তারপর দেখো অ্যাসিটিলিন অণুতে কোন বন্ধন সমূহ রয়েছে? অ্যাসিটিলিন মানে কি? ইথাইন। তোমরা জৈব যৌগের ক্লাসটা করে আসো, দেখবে এই জিনিসগুলো পানি ভাত লাগবে। তাহলে কি আছে দেখো, 1টা 2টা 3টা সিগমা আছে, তাই না? ট্রিপল বন্ডে কি থাকে? ট্রিপল বন্ডে 2টা পাই বন্ড থাকে, সো দিয়ে দিলাম 3টা সিগমা 2টা পাই। ডাবল বন্ডে কি থাকে? 1টা সিগমা 1টা পাই, বুঝছো? 1 সিগমা 1 পাই ডাবল বন্ডে। আর সিঙ্গেল বন্ড মানে কি? সিগমা বন্ড। তাহলে 3টা সিগমা 2টা পাই, এ নাম্বারটা রাইট অ্যান্সার। নিচের কোন অরবিটালটি পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে? মনে রাখবা পি অরবিটাল, অলওয়েজ পি অরবিটাল। পি অরবিটালের সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে, ঠিক আছে, সাইড ওয়াইজ ওভারল্যাপের ফলে কি হয়? পাই বন্ধন তৈরি হয়, এবং অসংকরিত পি অরবিটাল, বুঝে গেছে? অসংকরিত, যেটা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে না। আর পি অরবিটালের, সংকরিত পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণে সিগমা বন্ড, ঠিক আছে? 2টা এস অরবিটালের মুখোমুখি অধিক্রমণে সিগমা বন্ড, একটা এস অরবিটাল একটা পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণে কি হয়? সিগমা বন্ড, বুঝে গেছে? সো পাই বন্ড কিভাবে? পি অরবিটাল, অসংকরিত পি অরবিটাল। তারপর দেখো অ্যামোনিয়া BF3 কি কি আছে? এটার ভিতরে আছে, তুমি সুন্দরভাবে বলতে পারবা সমযোজী বন্ধন আছে আর সন্নিবেশ বন্ধন আছে। কিভাবে? ধরো অ্যামোনিয়া একটা সমযোজী যৌগ, বোরন ট্রাইফ্লোরাইডও একটা সমযোজী যৌগ, ঠিক আছে? তো অ্যামোনিয়া কি করতেছে? বোরন ট্রাইফ্লোরাইডের সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত হচ্ছে। সো অ্যান্সার কি? 2 এবং 3। ওকে, পরের প্রশ্নটায় যদি যাই, টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড যৌগে মোট কয়টি বন্ধন রয়েছে? সো এটা কি করতে হবে? তোমাকে ভাঙাইতে হবে। টেট্রাঅ্যামিন একটু খেয়াল করো, এরা কি জটিল যৌগ, ওকে? 4টা অ্যামিন আছে, কপার কি 2 প্লাস প্লাস 2Cl মাইনাস, 2টা ক্লোরাইডের সাথে। টোটাল কয়টা বন্ধন? দেখো অ্যামোনিয়া, এইখানে কয়টা বন্ধন আছে? 3টা বন্ধন আছে, 3টা সমযোজী বন্ধন। তাহলে কয়টা অ্যামোনিয়া আছে? 1 2 3 4, 4টা, 12টা হয়ে গেল এইখানে, ঠিক আছে? আবার দেখো 4টা সন্নিবেশ বন্ধন, 12 আর 4 কত? 16, আর 2টা আয়নিক বন্ধন, কারণ কি 2টা ক্লোরাইডের সাথে আয়নিক বন্ধন। তো টোটাল কয়টা? 18টা, বুঝে গেছে? 18টা বন্ধন আছে, এইভাবে হিসাবগুলো করবা। তারপর দেখো sp2 সংকরিত সংকরণ কোথায় ঘটে? মনে রাখবা এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কি sp সংকরণ, মানে কার্বনের সাথে 2টা ডাবল বন্ড থাকলে sp। তাইলে সালফার ডাইঅক্সাইড আর BF3 অবশ্যই উত্তর হবে, কারণ বোরন ট্রাইফ্লোরাইড। কিভাবে করবো আমরা? এই দেখো কেন্দ্রীয় পরমাণুর সবচেয়ে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই 2। তো এটা যদি 3 হয় তাহলে আমরা কি বলি? sp2, একটা s 2টা p। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখো সালফারের সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন আছে, একযোজী পরমাণু আছে না? নাই। অক্সিজেন কি দ্বিযোজী পরমাণু, ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে? 3। 3 মানে কি? sp2, অর্থাৎ 2 এবং 3 কারেক্ট। একটা যদি বাদ দিতে পারো তাহলে তোমার ওইভাবে হিসাব করা লাগে না, আমি বুঝাই দিলাম। sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়? দেখো sp2-তে একটা s 2টা p, মানে কি 3টা হাইব্রিড অরবিটাল, বুঝতে পারছো? কয়টা হাইব্রিড অরবিটাল? 3টা হাইব্রিড অরবিটাল, অর্থাৎ একটা s অরবিটাল আর 2টা p অরবিটাল মিলে কি তৈরি হয়? 3টা হাইব্রিড অরবিটাল তৈরি হয়। এই 3টা, এই প্রত্যেকটার নাম হচ্ছে sp2 sp2 sp2। ক্লিয়ার স্যার? ওকে, একদম ইজি। পরেরটাই যাই, কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন? দেখো ফসফিন এটা sp3, আমি বুঝতেই পারতেছি 5 3 8। সিলিকন ডাইঅক্সাইডও sp3, অ্যামোনিয়াম আয়নও আমরা জানি sp3। একটু আগেই পড়াইছি কার্বন ডাইঅক্সাইড কি? sp2। অ্যান্সার কি? কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্নটাই যদি যাই, অ্যামোনিয়াম আয়নে নাইট্রোজেনের সংকরায়ন কি? একটু আগেই পড়াইলাম sp3, অ্যামোনিয়াম আয়ন। তারপরে দেখো কোন হাইব্রিডাইজেশন দ্বারা পানির অণু গঠিত হয়? পানির অণু sp3, আমরা সবাই জানি পানির অণু sp3, তাই না? পরেরটাই চাই, C2H4 অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো নিচের কোন অরবিটাল দ্বয়ের ফলে? C2H4 কি? ইথিন, তাই না? ইথিন। তো একটু দেখো এই হাইড্রোজেন s অরবিটাল নিয়ে আসে আর কার্বনের কি? sp2, তাহলে কি sp2s, তাই না? sp2s।
ওকে, কার্বন হাইড্রোজেন sp2s 1s অরবিটাল নিয়ে আসে, ভুলে কিন্তু 2s দিও না, হাইড্রোজেনের 1s অরবিটাল। তারপর দেখো হাইব্রিডাইজেশন ও বন্ধন কোণ উভয়ের সঠিক কোনটা। দেখো ফসফিন পানি 160 ডিগ্রি, কখনোই না, পানি তো 104.5 ডিগ্রি। তারপর বোরন ট্রাইফ্লোরাইড 120 ডিগ্রি, অ্যামোনিয়া 120 ডিগ্রি না, ফসফিন 90 ডিগ্রি না, কখনোই না, ঠিক আছে, অ্যামোনিয়া তো 160 ডিগ্রি। সো অ্যান্সার কি, ডি নাম্বারটা। বন্ধন কোণ বৃদ্ধির সঠিক কোণ কোনটি। দেখো বন্ধন কোণ বৃদ্ধি, হাইড্রোজেন সালফাইড, একটু খেয়াল করো, হাইড্রোজেন সালফাইড কত, 92 ডিগ্রি, তাই না, 92 ডিগ্রি। তারপরে দেখো পানি কত, 104.5 ডিগ্রি, আমরা আগে একটু দেখি, 104.5 ডিগ্রি। তারপর অ্যামোনিয়া কত, 160 ডিগ্রি। আর মিথেন কত, 109.5 ডিগ্রি, ঠিক আছে, 109.5 ডিগ্রি। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে, পরেরটা দেখো, বন্ধন কোণের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক। একই প্রশ্ন মানে রিপিট হয়েছে, মানে একটু ভিন্ন টাইপের। দেখো বোরন ট্রাইফ্লোরাইড কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। বেরিলিয়াম ক্লোরাইড, ও এটা তো 180 ডিগ্রি, তো বেরিলিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি হবে, কারণ কি বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে এসপি, দেখো একটু হিসাব করো, এটা এসপি, তাই না, এটা 180 ডিগ্রি, এসপি মানে কি 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি, 120 ডিগ্রি বোরন ট্রাইফ্লোরাইড sp2, একটু দেখো বোরন ট্রাইফ্লোরাইড sp2 120 ডিগ্রি, অ্যামোনিয়া কত, 160 ডিগ্রি, আর পানি কত, 104.5 ডিগ্রি। সো এটা একটু মাথায় রেখো। ওকে, অ্যান্সার কি, ডি নাম্বারটা। PCl5 অণুতে বিদ্যমান কোণ PCl5, দেখো ত্রিভুজাকার দ্বিপিরামিডীয় যাদের শেপ, তাদের দুই ধরনের বন্ধন কোণ আছে PCl5। একটা হচ্ছে ত্রিভুজাকার, অর্থাৎ 120 ডিগ্রি, বুঝা গেছে, আর হচ্ছে একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা কি 90 ডিগ্রি। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। তো 120 ডিগ্রি যেহেতু অপশনে নাই, PCl5 এর জন্য 90 ডিগ্রিটা অ্যান্সার। পরেরটা দেখো, কোন অণুটির বন্ধন কোণ কি হবে, সর্বোচ্চ, বন্ধন কোণ সবচেয়ে বেশি কার। দেখো এখানে অ্যামোনিয়া 160 ডিগ্রি, বোরন ট্রাইক্লোরাইড 120 ডিগ্রি, তাই না, বোরন ট্রাইক্লোরাইড, অ্যান্সার কি, ডি নাম্বারটা। হাইড্রোজেন সালফাইড 92 ডিগ্রি। তারপরে দেখো নিচের কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ক্ষুদ্র। এখানে দেখো সবচেয়ে ক্ষুদ্র হবে ফসফিন, কারণ 93 ডিগ্রি, বাকিগুলো আমরা জানি। বোরন এই যে পানি 104.5 ডিগ্রি, অ্যামোনিয়া কত, 160 ডিগ্রি। তারপর দেখো কোন গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, একটু আগেই দেখাইলাম PCl5, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় PCl5। ওকে, এইখানে যদি আরো কয়েকটা একটু এক্সাম্পল পড়ো, জেনন টেট্রাফ্লোরাইড, এটা কি স্কোয়ার প্লেনার, সমতলীয় বর্গাকার। জেনন হেক্সাফ্লোরাইড, এটা কি অষ্টতলকীয়। PCl3 কি ত্রিভুজাকার শেপ। ওকে, পরেরটা দেখি, কোন জোড়ার মধ্যে আকৃতি বৈসাদৃশ্য বিদ্যমান। উত্তর হচ্ছে এই যে ডি নাম্বারটা, সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক, সালফার ডাইঅক্সাইড কি ভি শেপ। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। পরেরটা যদি দেখো, SF6 অণুটির আকৃতি কি, অষ্টতলকীয় হবে, যেহেতু 6টা আছে SF6। বিকৃত অষ্টতলকীয় হয়, ঠিক আছে, যেহেতু বিকৃত অষ্টতলকীয় নাই, এখানে অষ্টতলকীয় দাগাবো আমরা। তারপর দেখো M3N2 প্লাস পানি বিক্রিয়া করে এ তৈরি হয়েছে, এখানে অবশ্যই নাইট্রোজেনের কিছু থাকলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। বি এর জন্য প্রযোজ্য কোনটা, অ্যামোনিয়া গ্যাস প্লাস আমাদের কি হবে, ও বিটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, আচ্ছা দিলাম অ্যামোনিয়া গ্যাস। ওকে, বিটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখন বি এর জন্য প্রযোজ্য কি, খাট ধর্ম প্রদর্শন করে অবশ্যই, ত্রিকোণাকার পিরামিডীয়। ওকে, ত্রিভুজাকার পিরামিডীয় আমরা জানি, পিরামিডাল শেপ, এই যে অ্যামোনিয়া পিরামিডাল শেপ, আমরা সবাই পড়ছি ভাইয়া, পিরামিডাল শেপ। তারপর সন্নিবেশ বন্ধন গঠন করে, অবশ্যই সন্নিবেশ বন্ধন গঠন করে, এই যে অ্যামোনিয়া BF3, একটু আগেই দেখছি আমরা, কি করে, বোরন ট্রাইফ্লোরাইডকে দিয়ে দেয়, সন্নিবেশ বন্ধন গঠন করে। সো অ্যান্সার কি 1 2 3। পরেরটা যদি দেখি, sp সংকরিত হলে অণুর আকৃতি কি হবে। sp হইলে তো আমরা জানি সরল রৈখিক, একটু আগে দেখছি, এই যে কার্বন ডাইঅক্সাইড সরল রৈখিক। অ্যামোনিয়াম আয়নের আকৃতি কি, চতুস্থলকীয় অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়া পিরামিডাল, বাট অ্যামোনিয়াম আয়ন যখন আইসা পড়ে তখন এটা কি হয়ে যায়, চতুস্থলক হয়ে যায়, বুঝতে পারছো, এটা কি হয়ে যায়, চতুস্থলক হয়ে যায়। নিচের কোন যৌগে মুক্তজোর ইলেকট্রন সর্বাধিক, সবচেয়ে বেশি আছে। দেখো আমরা যদি দেখি, এই যে জেনন ডাইফ্লোরাইড, এটায় কয়টা আছে, 4টা, 4টা না 6টা, 6টা আছে। কারণ কি, জেননের কত, টোটাল 8টা ইলেকট্রন সবচেয়ে বাইরের স্তরে। সো এরকম কি আর কোথাও আছে মুক্তজোর ইলেকট্রন, এখানে কয়টা, 3টা। আর IF7 যদি যাই, হ্যালোজেন একটা গেছে, ও না, এখানে মুক্তজোর ইলেকট্রন এত নাই, সবচেয়ে বেশি জেনন ডাইফ্লোরাইডই, তুমি যদি দেখো 3টা মুক্তজোর ইলেকট্রন। ওকে, পরেরটা যদি যাই, কোনটিতে মুক্তজোর ইলেকট্রনের প্রভাব সবচেয়ে বেশি।
আমরা যদি দেখি মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব পানিতে সবচেয়ে বেশি, কারণ পানিতে 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে এবং এর ফলে কি হয়, এর বন্ধন কোণটা অনেক সংকুচিত হয়। অ্যামোনিয়ায় কয়টা আছে, একটা, বুঝতে পারছো? এই কারণে প্রভাব বেশি পানিতে। জেনন ডাইফ্লোরাইড, জেননের সংকরায়ন কি? দেখো জেনন কত, 8, আর ফ্লোরিন কয়টা আছে, 2টা, 1 যোজি ডিভাইডেড বাই 2, তাহলে 5 হয়। 5 হলে আমরা কি জানি, sp3d, তাই না? অ্যান্সার কি, ডি নাম্বারটা, sp3d। তারপর দেখো পাই বন্ধন গঠিত হয় 2টি p অরবিটালের মধ্যে, তারপর একটি p একটি s, না 2টি শঙ্কর অরবিটালের মধ্যে, না, শুধু 1 নাম্বারটা হবে উত্তর। কারণ কি, শঙ্কর অরবিটালের ভিতরে পাই বন্ধন গঠিত হয় না, অশঙ্করিত অরবিটালের মধ্যে পাই বন্ধনটা গঠিত হয়। হীরক ও গ্রাফাইট উভয়ই কি কার্বন দ্বারা গঠিত? উভয়ের কার্বন sp3 সংকরিত, না, কখনোই না। উভয়ে বিদ্যুৎ পরিবাহিতা করে, ইয়েস, একটা sp2 একটা sp3, এটা একটু মাথায় রাখবে, 1 ও 3, ওকে। তারপর দেখো হাইড্রোজেন সালফাইড, কি কি বিকর্ষণ আছে হাইড্রোজেন সালফাইড? অবশ্যই দেখো এই যে হাইড্রোজেন সালফাইড, লোন পেয়ার আছে না, বন্ড পেয়ার আছে, লোন পেয়ার আছে, লোন পেয়ার বন্ড পেয়ার আছে, 3 ধরনের বিকর্ষণ আছে। অ্যান্সার কি, ডি নাম্বারটা। পরেরটা যদি যাই, নিচের কোনটি অধিক পোলার, বলো তো কোনটা অধিক পোলার? আমরা যদি দেখি অ্যামোনিয়া, তো পোলারিটি তুমি মেজার করি আমরা, ঠিক আছে, এইটার পার্থক্য কত, দেখো এইটাই হবে। ফ্লোরিন কত, তরিত্রিণতা কত 4, হাইড্রোজেন কত 2.1, তাহলে এটার পার্থক্য কত 1.9, বুঝতে পারছো? বাকিগুলা কিন্তু এত পার্থক্য নাই। দেখো হাইড্রোজেন সালফার, তুমি বাকিগুলা চেক করো, অ্যান্সার কি, হাইড্রোজেন ফ্লোরাইডই হবে। বাকিগুলা একটু বাসায় চেক করো, ওকে, নিজেও একটু মাথা খাটাও। হাইড্রোজেন ফ্লোরাইড অধিক পোলার। কোনটি অপোলার দ্রাবক? অলওয়েজ মনে রাখবা, কার্বন টেট্রাক্লোরাইড অপোলার দ্রাবক। পোলার আয়নের সাথে সম্পর্কিত যৌগ কোনটি? মনে রাখবা, পোলার আয়ন মিন্স কি, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, অর্থাৎ একটা আয়নিক যৌগ সে সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। অনেকেই ভুল করে সমযোজী যৌগ বলে দেয়, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। পোলারাইজেশনের ধর্ম কোনটি সবচেয়ে বেশি? মনে রাখবা, এই যে একটু আগে বলছি, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় হইতে হবে, তাই না? এখন দেখো কার ক্যাটায়নের আকার ছোট, বেরিলিয়াম 2+, ঠিক আছে, এখানে যতগুলো আছে বেরিলিয়ামের ক্যাটায়নের আকার ছোট। যার ক্যাটায়নের আকার ছোট সে কি করে, সমযোজী বৈশিষ্ট্য বেশি দেখায়। তারপর দেখো কোন যৌগটিতে অধিক পোলারায়ন ঘটে? সো যার ক্যাটায়নের আকার ছোট, দেখো অ্যানায়ন সবগুলোতে ফিক্সড, তো ম্যাগনেসিয়াম 2+, একটু খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3+, ক্যালসিয়াম 2+, সোডিয়াম প্লাস, তাই না? অ্যান্সার কি, অ্যালুমিনিয়াম 3+, এটা কি অধিক পোলারায়ন ঘটবে। পরেরটা দেখো কোনটিতে সবচেয়ে বেশি, কোন যৌগটি সবচেয়ে বেশি আয়নিক? আয়নিক মানে কি, পোলারায়ন কম হয়েছে, তাই না? আয়নিক মানে কি, পোলারায়ন কম হয়েছে। আমরা জানি কি, ক্যাটায়নের আকার যদি ছোট হয়, ঠিক আছে, অ্যানায়নের আকার যদি বড় হয়, তাহলে কি বলি আমরা, সমযোজী ক্যারেক্টার বলি, তাই না? ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড় হইলে আমরা বলি হচ্ছে সমযোজী ক্যারেক্টার। তো এখন একটু খেয়াল করো কোনটা বেশি আয়নিক, অর্থাৎ একটু খেয়াল করো এখানে ক্যাটায়ন সবগুলা সেম, অ্যানায়ন যার বড় সে কি সমযোজী, তাহলে অ্যানায়নটা কি হইতে হবে, উল্টা, ছোট হইতে হবে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ভিতরে এই যে ফ্লোরিন, তার অ্যানায়নের আকার সবচেয়ে ছোট, তার মানে কি সে আয়নিক। নিচের কোনটি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে? দেখো সমযোজী বৈশিষ্ট্য মানে কি, অ্যানায়নের আকার বড়, দেখো সিলভার আয়োডাইড, ক্লিয়ার। সমযোজী বৈশিষ্ট্যই মানে কি, ওই যে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। পরে দেখো কোনটিতে পোলারায়ন বেশি ঘটে? সো আমরা যদি দেখি ক্যাটায়নের আকার কার ছোট, এই যে বেরিলিয়াম ক্লোরাইড, একটু আগে পড়ছি, পোলারায়ন বেশি ঘটা মানে কি, সমযোজী বৈশিষ্ট্য। কোন যৌগটির গলনাঙ্ক বেশি? গলনাঙ্ক বেশি মানে কি, আয়নিক যৌগ। মনে রাখবা, আয়নিক যৌগের সব কিছু বেশি বেশি, আয়নিক যৌগের স্ফুটনাঙ্ক বেশি, গলনাঙ্ক বেশি, দ্রাব্যতা বেশি, বোঝা গেছে? তো এটা মানে কি, এটা কি তুমি কি হবে, ক্যালসিয়াম ফ্লোরাইড, আয়নিক যৌগ, মানে এই যে গলনাঙ্ক বেশি মানে কি আয়নিক যৌগ, তার মানে কি অ্যানায়নের আকারটা ছোট হইতে হবে। সমযোজী যৌগ মানে কি, ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়। পরেরটাই যাই, নিম্নের কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে? আমরা যদি বলি কোনটা সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম। সো আমরা জানি বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, কম তাপমাত্রা মানে কি, সমযোজী বৈশিষ্ট্য, তাই না? উপরের দুইটাতে আমি কাউন্টে আনবো না, নিচের দুইটার ক্ষেত্রে। সো ম্যাগনেসিয়ামটা কি হবে, সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে। পরেরটাই যাই, কোন যৌগের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতাটা বেশি? সো বিদ্যুৎ পরিবাহিতা বেশি মানে কি, আয়নিক যৌগ। মনে রাখবা আয়নিক যৌগের সব কিছু বেশি বেশি। তো এখন দেখতে হবে কার ক্যাটায়নের আকার বড়। সমযোজী মানে কি, ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়। সো এটা তো যাবেই না, কার্বন বাদ। তো এখন দেখো লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়ামের ভিতরে ক্যালসিয়ামের ক্যাটায়নের আকারটা বড়, সো এই কারণে ক্যালসিয়াম ক্লোরাইড উত্তর। কোনটি পানিতে অধিক দ্রবণীয়? কোনটা অধিক দ্রবণীয় দেখো তো, আগে দেখো সোডিয়াম, ক্যালসিয়াম,
পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কি আছে ক্যালসিয়াম। এখন দেখো উত্তর কি হবে, আমাদের হচ্ছে এই দেখো সোডিয়াম, পটাশিয়াম, তারপর কি সোডিয়ামের পাশে কি আছে ম্যাগনেসিয়াম, আর পটাশিয়ামের পাশে কি আছে ক্যালসিয়াম। এখন বাম থেকে ডানে গেলে ক্যাটায়নের আকার কমে। দেখো অধিক দ্রবণীয় মানে কি আয়নিক চাইছে, কিন্তু এখানে আয়নিক, তাই না? উত্তরটা কি হবে, পটাশিয়ামের আকার সবচেয়ে বড় না, পটাশিয়াম ক্লোরাইড। ক্লিয়ার স্যার? পরেরটাই যাই, পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটি? বুঝতে পারছো? আবার 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 পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম কোনটি? সো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর সিলিকন। দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আর সিলিকন কি 4+। এই চারটার ভিতরে একটু স্যার ভালোভাবে বুঝছেন, সবগুলার কি ইলেকট্রন সংখ্যা সমান? সবগুলার কি ইলেকট্রন সংখ্যা সমান? তো এখন সবচেয়ে বড় কে? এখানে সোডিয়াম ক্লোরাইড না? অ্যান্সার কি ডি নাম্বারটা, ডি নাম্বারটা। কারণ কি এই যে আয়নিক যৌগ চাইছে, পানিতে দ্রাব্যতার সঠিক ক্রম, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন। পরের প্রশ্ন, আয়নের পোলার আয়ন বেশি হলে সংশ্লিষ্ট যৌগের কি হবে? সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। অবশ্যই পোলার আয়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি। পানিতে দ্রাব্যতা কম, ঠিক আছে, সমযোজী যৌগের পানিতে দ্রাব্যতা কম। আর্দ্র বিশ্লেষণের প্রবণতা বৃদ্ধি, না, কখনোই না। এই দুইটা হবে, বুঝা গেছে? সো অ্যান্সার কি 1 এবং 2। পরেরটা যদি যাই, হাইড্রোজেন বন্ধন গঠনকারী যৌগ কোনটি? সো এই যে অ্যাসিড যেটা আছে, ফর্মিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করে, বুঝা গেছে? ডাইওয়িক অ্যাসিড তৈরি করে। স্ফুরণাঙ্কের সঠিক ক্রম কোনটি? মনে রাখবা কোনো যৌগে যখন হাইড্রোজেন বন্ধন থাকবে তার গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক বেড়ে যাবে। তো একটু খেয়াল করো, শক্তিশালী হাইড্রোজেন বন্ড কার? বুঝা গেছে? সো এইখানে কি হবে, পানির অণু কি হয়, একাধিক হাইড্রোজেন বন্ধন সম্ভব। তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে অ্যামোনিয়া, তারপরে মিথেন। ঠিক আছে স্যার? অ্যান্সার কি বি নাম্বারটা। কারণ পানির অণুতে একাধিক হাইড্রোজেন বন্ধন হয়, টোটাল 4টা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে একটা পানির অণু। পরেরটাই যদি চাই, সবচেয়ে দুর্বল বন্ধন কোনটি? হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন সবচেয়ে দুর্বল। তারপরের প্রশ্ন, ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে কয়টি হাইড্রোজেন বন্ধন আছে? তো ইথানোয়িক অ্যাসিডের ডাইমারে তো 2টা হাইড্রোজেন বন্ধন আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। তারপর দেখো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব কোথায়? অর্থোনাইট্রোফেনল, অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, স্যালিসাইলিক অ্যাসিড। সো আমরা যদি দেখি অর্থোনাইট্রোফেনল, দেখো অর্থোনাইট্রোফেনল অন্তঃআণবিক মানে নিজেদের ভিতরে, হ্যাঁ, অর্থ পজিশনে নাইট্রো, এটাই পসিবল হাইড্রোজেন বন্ধন। তারপর অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, আমরা যদি আসি অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইড CHO, তো অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইড এইখানেও পসিবল। তারপর দেখো স্যালিসাইলিক অ্যাসিড, তো অর্থোহাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড, এটা কি অর্থোহাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড, এইটাতেও পসিবল। তো 3টাতেই পসিবল, বুঝা গেছে? 3টাতেই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব। পরেরটাই যদি যাই, হাইড্রোজেন বন্ধনের কারণে কি হয়? হাইড্রোজেন ফ্লোরাইড তরল, ইথানল পানিতে দ্রবণীয়, ইথানোয়িক অ্যাসিডের ডাইমার গঠন হয়। সো 3টাই সঠিক, 3টাই সঠিক, এটা হাইড্রোজেন বন্ধনের কারণে হয়। তারপর দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড যৌগে কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরায়ন আছে? সো এটা আমরা কিভাবে করব কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন? তুমি এই যে সন্নিবেশ সংখ্যা 6, এটা দিয়েই তুমি বের করতে পারবা। সন্নিবেশ সংখ্যা 6, এটা দিয়ে বের করে ফেলতে পারবা। অর্থাৎ সন্নিবেশ সংখ্যা 6 হইলে কি হয়? sp3d2। তো এইখানে যেহেতু আরেকটা নাই d2sp3, এই কারণে আমি দিলাম না। যদি হচ্ছে অন্য কিছু থাকতো তখন বলতাম আর কি। তারপর দেখো টেট্রাঅ্যামিন কপার 2+ এর আকৃতি কি? যেহেতু এই যে চতুস্থলকীয়, আহারে আবার হ্যাঁ, টেট্রাঅ্যামিন কপার 2+ এর আকৃতি কোনটা? এটা হচ্ছে সমতলীয় বর্গাকার হবে, বুঝে গেছে? সন্নিবেশ সংখ্যা 4 হইলে চতুস্থলকীয় অথবা সমতলীয় বর্গাকার হয়। সো এটা শেপটা আমরা দেখলে পাই সমতলীয় বর্গাকার। FeCN6 এইটার কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি? ঠিক আছে? সো এখন একটু খেয়াল করো, এটা sp3d2 হবে না d2sp3? সন্নিবেশ সংখ্যা 6। সো আমরা জানি যে সন্নিবেশ সংখ্যা যেহেতু 6, তাহলে হয় sp3d2 নাইলে d2sp3। এখন এটা কিভাবে বুঝবা যে কোনটা হবে, d2 আগে হবে না d2 পরে হবে? এখন এই যে লিগ্যান্ড সায়ানাইড তো শক্তিশালী লিগ্যান্ড, তো সায়ানাইড যেহেতু শক্তিশালী লিগ্যান্ড তাইলে d2টা আগে আসবে, বুঝতে পারছো? যখন শক্তিশালী লিগ্যান্ড হবে তখন d2টা আগে আসবে, বুঝতে পারছো? সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড, তাহলে উত্তরটা কি d2sp3। দ্যাটস অল মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এটার ওয়ান শট MCQ আমাদের ডান। অ্যান্ড এরপরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে আমরা এই পর্যন্ত এটা সহ টোটাল কয়টা দিলাম? টোটাল মনে হয় 5 নাম্বার ওয়ান শট যাচ্ছে। বাকি চ্যাপ্টারগুলো দ্রুত দিয়ে দিব, তারপর ওয়ান শট CQ আসবে। সো তোমাদের টেনশন করার কোনো কারণ নাই ভাই, দিন রাত শুট করতেছি। তোমরা দেখছো শুরুতে কি ছিল, অন্য কালারের একটা
টি শার্ট পরা ছিলাম, এখন আবার আলাদা টি শার্ট। সো টেনশন নাই, তোমাদের জন্যই কাজ করে যাচ্ছি। সো সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আর যাদের ইচ্ছা আছে যে ভাইয়ের সাথে হচ্ছে অ্যাডমিশনের ভার্সিটি যে কোর্সটা আছে, ভার্সিটি কেমিস্ট্রি যে অংশটা আছে, ভাইয়ের সাথে পুরোটা শেষ করবা, ডেসক্রিপশনে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সবাই তোমাদের সুবিধা মতো সময়ে যুক্ত হয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ।